আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা ২ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের এক, কথাটি আজও সত্যি। কোন কথাটাকে লেখক সত্যি বলেছেন? ধন থেকে ধান। একে ২, নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, পার্শ্বে পাকুড় শাকে। একে ৩, এটি খুবই জনপ্রিয় এবং বিশেষত্বপূর্ণ। এটি বলতে বোঝানো হয়েছে মোরগ ঝুঁটি। একের ৪, অমিয় চক্রবর্তী প্রথম জীবনে কার ব্যক্তিগত সচিব ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের। একের ৫, বর্ষাকালের ফসল খেতে দেখা যায় কোড়াকুড়িকে। একের ৬, চঞ্চল কার পোশাকের নাম? শিবরাম চক্রবর্তী। ২-এর একে বলেছে চাষির ঘরের বউরা কোথায় ক্ষেত্রব্রত করে? এটা মরশুমের দিনে থেকে দিয়েছে। এই যে কোথাও বা চাষির ঘরের বউরা করে ক্ষেত্রব্রত, তারা যায় বাড়ির কাছে খোলা জমিতে। তাহলে বউরা কোথায় গিয়ে ক্ষেত্রব্রত করে? তারা বাড়ির কাছে খোলা জমিতে গিয়ে ক্ষেত্রব্রত করে। ২-এর ২-এ বলেছে গোপালের বাবা কোথা থেকে ল্যাংড়া আম আনিয়েছিলেন? এটা ফাঁকি গল্প থেকে দিয়েছে। এই যে ভাগলপুর থেকে ল্যাংড়া আম আনিয়েছিলাম। তাহলে গোপালের বাবা ভাগলপুর থেকে ল্যাংড়া আম আনিয়েছিলেন। ২-এর ৩-এ বলেছে ছোট্ট ভাগ নদীর ধারে কি ধরতে গিয়েছিল? ছোট্ট বাঘের বড্ড খিদে পেটে কি আর করে, গেল নদীর পাড়ে, লালঠেঙো সব কাঁকড়া বেড়ায় হেঁটে লম্বা থাবায় ধরতে যদি পারে। তাহলে লালঠেঙো কাঁকড়া ধরতে সে নদীর পাড়ে গিয়েছিল, নদীর ধারে গিয়েছিল। ২-এর ৪, শরতের আশীর্বাদ তোমাদের ওপরেও ঝরুক কে এমনটি কামনা করেছিল? এটা আশীর্বাদ থেকে দিয়েছে। পিঁপড়ে চোখ তুললে আহা পৃথিবী কি আবার তার হবে? পিঁপড়ের চোখে জল আস্তে আস্তে থামলো। চেয়ে এসে দেখলে মেঘের ফাঁক দিয়ে সূর্যের চোখও হাসছে। হবেই। আশীর্বাদ করি শরতের আশীর্বাদ তোমাদের ওপরে ঝরুক, পৃথিবী সবার হোক। তাহলে কে কথাটা বলেছিল? সূর্য। তাহলে শরতের আশীর্বাদ তোমাদের উপরে ঝরুক কে এমনটি কামনা করেছিল? সূর্য। ২-এর ৫-এ দিয়েছে চিত্রগ্রীব শব্দটির অর্থ কি? এটা বইয়ের ৭৯ পাতায় আছে। চিত্রগ্রীবের গল্পে এই যে অপর বন্ধুর নাম ছিল চিত্রগ্রীব, সে একটি পায়রা। চিত্রিত বা রঙিন গ্রীবা যার তাকেই বলে চিত্রগ্রীব। তাহলে চিত্রগ্রীব শব্দের অর্থ হচ্ছে চিত্রিত বা রঙিন গ্রীবা যার। ২-এর ৬-এ দিয়েছে হিসাব নাহিরে এলো আর গেল, কিসের হিসাব না থাকার কথা বলা হয়েছে? যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতা থেকে দিয়েছে। এই যে শিশির বিমল প্রভাতের ফল, শত হাতে সহি পরখের চল, বিকাল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা, হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা। তাহলে কিসের হিসাব থাকে না? কত ক্রেতা বিক্রেতা এলো, তার হিসাব না থাকার কথা বলা হয়েছে। ২-এর ৭ দিয়েছে সেইখানেই সাইকেলে টায়ার ফাঁসে, টায়ার কোথায় গিয়ে ফেসেছিল? এটা দিয়েছে শিবরাম চক্রবর্তীর এক ভুতুড়ে কাণ্ড থেকে। এই যে যেখানে সন্ধে হয় সেইখানেই সাইকেলের টায়ার ফাঁসে। তাহলে টায়ার কোথায় গিয়ে ফেসেছিল? যেখানে সন্ধে হয়। পরশময়ীপদী সাইকেলে হাতে পেয়ে হুড্রুর দিকে পাড়িয়ে জমিয়েছিলেন লেখক। মাইল ৭ যেতে না যেতেই তার একটা টায়ার ফেসে গেল। তাই হুড্রু থেকে মাইল ৭ যেতেই অন্ধকার সন্ধে হয়ে গিয়েছিল এবং সেখানে হুড্রু থেকে ৭ মাইল দূরে যেখানে সন্ধে হয়ে গেছিল আর কি, সেইখানেই টায়ারটা ফেসেছিল। তো সন্ধে না বলে লিখবে হুড্রু থেকে ৭ মাইল দূরে তার টায়ারটা ফেসেছিল। ২-এর ৮ বলেছে চিত্রগ্রীব কোন বয়সে জলের মালসা থেকে জল খেতে আরম্ভ করেছিল? বলেছে চিত্রগ্রীব কোন বয়সে? এই যে হপ্তা ৫ বয়সে সে খোপ থেকে লাফিয়ে লাফিয়ে বার হয়ে খোপের সামনে জলের মালসা থেকে জল খেতে আরম্ভ করলো। তাহলে হপ্তা ৫ বয়স থেকে সে মালসা থেকে জল খেতে আরম্ভ করেছিল। ২-এর ৯, আকাশ জুড়ে মেঘের কাঁদন, মেঘের কাঁদনের সঙ্গে কার ডাক জড়িত? এটা জসীমউদ্দিনের চিঠি কবিতা থেকে দিয়েছে। এই যে আকাশ জুড়ে মেঘের কাঁদন গুরু গুরু দেয়ার ডাকে। এই যে দেয়ার ডাক কি? দেয়ার ডাক বলতে মেঘের গর্জনকে বোঝানো হয়েছে। তাহলে এখানে বলেছে আকাশ জুড়ে মেঘের কাঁদন, মেঘের কাঁদনের সঙ্গে কার ডাক জড়িত? মেঘের কাঁদনের সঙ্গে মেঘের ডাক বা মেঘের গর্জন জড়িত। তো দেয়ার ডাকই বলবে। মেঘের কাঁদনের সঙ্গে দেয়ার ডাক জড়িত। ২-এর ১০ বলেছে দেয়াল চিত্র চর্চার পীঠস্থান কাকে বলা হয়? মাটির ঘরে দেয়াল চিত্র তপন করের লেখা। এই গল্পটি থেকে দিয়েছে। এই যে পূর্বতন মানভূম জেলার ভৌগোলিক সীমানাটাকে বাংলার দেয়াল চিত্রে পীঠস্থান বলা যায়। ৩-এর ১-এ দিয়েছে বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি, কবির এমন মনে হওয়ার কারণ কি?
কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট নামক কবিতাটিতে একটি হাটের চিত্র তুলে ধরতে গিয়ে হাটের দোকানে দোচালার কথা বলেছেন এবং সন্ধ্যা নামলে দোকানে দিবসকালীন ব্যস্ততার লেশমাত্র অবকাশ থাকে না। সন্ধে নামার কালে হাটের কর্মচঞ্চলতা ক্রমশ স্তিমিত হয়ে আসে, চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। তখন সন্ধ্যার বাতাস দোকানির দোচালা জীর্ণ ফাটা বাঁশের মধ্যে দিয়ে বয়ে যাওয়ার সময় শোঁ শোঁ শব্দে বাঁশির মতো বেজে ওঠে। এই আওয়াজটি যেন দিনের কর্মচঞ্চল দোচালাটি নিঃসঙ্গতাকে ব্যঙ্গ করে যায়। 3-2 প্রশ্ন, মাটি সবারই পাতার এই কথার মধ্যে দিয়ে কোন সত্য ফুটে উঠেছে? মাটি সবারই পাতার এই কথার মধ্যে দিয়ে কোন সত্য ফুটে উঠেছে? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ নামক গল্পের পিঁপড়েটির দুঃখের সঙ্গে ঘাসের পাতাকে বলেছিল যে সে কাজের লোক হলেও দিনের শেষে তাকে সেই মাটিতেই আশ্রয় নিতে হয়, তাই মাটি তাদের। সেই কথা শুনে পাতাটি তাকে বলেছিল যে মাটি শুধু তাদেরই নয়, মাটি সকলেরই। তার এই কথার মধ্যে দিয়ে সে বোঝাতে চেয়েছে যে মাটিকে ছোট করে দেখা মোটেই ঠিক নয়। পৃথিবীর সকল জীবই মাটির উপরে বাসস্থান নির্মাণ করে বেঁচে আছে। মাটি থেকেই প্রাণী খাদ্য রসদ সংগ্রহ করে, গাছ মাটি থেকে খাদ্যবস্তু বা রস গ্রহণ করে, মানুষ শস্যের জন্য মাটির উপরই নির্ভরশীল, জলও মাটির উপর দিয়ে প্রবাহিত হয়। অর্থাৎ মাটি জীবের বেঁচে থাকার অন্যতম প্রধান অবলম্বন। এই সত্যটি পাতার বক্তব্যে প্রকাশিত হয়েছে। 3 নম্বর প্রশ্ন, এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ, শেষ সুযোগটি কি তা নিজের ভাষায় লেখো। প্রশ্নোক্ত অংশটি শিবরাম চক্রবর্তীর। আচ্ছা, আমরা এখানে কিন্তু দুখানা প্রশ্ন আছে, কোন সুযোগের কথা বলা হয়েছে আর আমাদের এখানে বলেছে শেষ সুযোগটি কি, আর ওইটুখানি আমরা বলবো। আর লেখক কিভাবে সেই সুযোগকে কাজে লাগিয়েছিলেন ওটা আমাদের জানতে চায়নি, বলেছে শেষ সুযোগটা কি শুধু। বলেছে প্রশ্নোক্ত অংশটি শিবরাম চক্রবর্তীর এক ভুতুড়ে কাণ্ড নামক গল্প থেকে নেওয়া হয়েছে। একদিন লেখক একটি সাইকেলে করে হুড্রুর দিকে যাচ্ছিলেন, কিন্তু 7 মাইল মতো পথ অতিক্রম করতেই পথের মাঝে সাইকেলের টায়ার ফেসে গেল। নির্জন সেই বনপথে অন্ধকার নেমে এসেছে, বাঘেরও ভয় আছে, আর সামনে আরো 5 মাইল মতো গেলে গ্রাম পাওয়া যেতে পারে, কিন্তু সাইকেল বয়ে পায়ে হেঁটে যেতে মন চাইছিল না। ভাবতে ভাবতে অনেকটা সময় পেরিয়ে গেল। একটা লরিকে আসতে দেখলেন, কিন্তু সেটি লেখকের টর্চের ইশারা উপেক্ষা করেই রাঁচির দিকে চলে গেল। কিছুক্ষণ পর আরেকটা মোটরকে মন্থর গতিতে তার দিকে এগিয়ে আসতে দেখলেন। মোটরটিও তার হাঁকডাক উপেক্ষা করেই এগোতে লাগলো। তখন লেখক মরিয়া হয়ে এগিয়ে যাওয়া গাড়িটির হ্যান্ডেল ঘুরিয়ে তাতে ঢুকে বসলেন, কারণ তার মনে হয়েছিল সেই অন্ধকার বনপথে আবার কোনো গাড়ি নাও পেতে পারেন, তাই এই মোটরটিকে তার রাঁচি পৌঁছানোর শেষ সুযোগ বলে মনে হয়েছিল। এই পর্যন্ত শেষ সুযোগ এটাই ছিল। 3-4 বাবা মায়ের সাহচর্যে চিত্রগ্রিপে উঠতে শেখার ঘটনা তুমি যেন খুব কাছ থেকে দেখেছো, তোমার সেই অভিজ্ঞতার কথা কয়েকটি বাক্যে লেখো। চিত্রগ্রিপ তখনও পর্যন্ত উঠতে শেখেনি। আমি দেখলাম ওর বাবা একদিন ছেলের কুড়েমি দেখে ওকে ওড়ানোর চেষ্টা শুরু করলো। রোদ ভরা এক দুপুরে চিত্রগ্রিপ ছাদের পাকা পাঁচিলের উপর বসে রোদ পোহাচ্ছিল। সে প্রচন্ড কুড়ে, তাই বাবা তার উপর প্রচন্ড রাগ। তার উপর প্রচন্ড রাগ। দেখলাম বাবা তার পাশে উড়ে এসে বসলো এবং তারপর রাগে গড়গড় করতে করতে পাঁচিলের ওপর এক পা করে ঠেলতে ঠেলতে তাকে একেবারে কিনারায় নিয়ে গেল। সন্তানকে উঠতে শেখানো তার উদ্দেশ্য ছিল। দেখলাম চিত্রগ্রীবে দাঁড়ানোর মতো যখন একটুকুও জায়গা রইল না, তখন সে পা ফসকে নিচে পড়ে যেতে থাকলো। অবশেষে দেখলাম চিত্রগ্রীব নিজেকে বাঁচানোর জন্য তার ডানা দুটো ঝাপটাতে লাগলো এবং অনায়াসে বাতাসে ভেসে থাকতে পারলো। সে উঠতে শিখে গেল। 4 দাগে আসি। 4 দাগের গুলো দিয়েছে হযবরল থেকে দিয়েছে। বলছে তাকে দেখে বোঝা যাচ্ছিল না, কাকে দেখে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত বোঝা যাচ্ছিল না। এটা আছে হযবরল 24 পাতায়, মানে 23 পাতা থেকে শুরু হয়েছে। উঁকি মেরে দেখে একটা জন্তু, মানুষ, বাঁদর, পেঁচা না ভূত ঠিক বোঝা যাচ্ছে না, খালি হাত পা ছুড়ে হাসছে আর বলছে এই গেল গেল, নারী বুড়ি সব গেল। যখন বক্তা তার নাম জিজ্ঞাসা করেছিলেন তখন সে তার নাম বলেছিল হিজিবিজ বীজ। তাহলে কাকে দেখে বোঝা যাচ্ছিল না মানুষ না বাঁদর, পেঁচা না ভূত? হিজিবিজ বীজকে দেখে। 4-2 ব্যাকরণ সিং এর গলায় ঝোলানো সার্টিফিকেটে তার পরিচয় কি লেখা ছিল? এটা আছে 26 পাতায়। ব্যাকরণ সিং এর গলায় ঝোলানো সার্টিফিকেটে লেখা ছিল যে তার নাম ব্যাকরণ সিং, বিয়ে, খাদ্য বিশারদ,
সে চমৎকার ব্যয় করতে পারে বলে তার নাম ব্যাকরণ। আচ্ছা, অত লেখার দরকার নেই। 1 নম্বরে তার সার্টিফিকেটে লেখা ছিল শ্রী ব্যাকরণ সিং বিএ খাদ্য বিশারদ। 4-এর 3-এ বলেছে বুধকে, বুধ হলো উধর ভাই। 4-এর 4 বুড়োর মতে কতকের বয়স কত বলে জানা যায়, এটা আছে 16 পাতায়। বুড়োর মতে যে কতকের বয়স হচ্ছে 37। 4-এর 5-এ বলেছে শ্রী কাকেশ্বর কুচকুচে কোন বংশীয় কাক, এটা আছে 18 পাতায়। হজবরলর 18 পাতায়। এই যে সনাতন বায়স বংশীয় দাঁড়িকুলি, সনাতন বায়স বংশীয় কাক, তাহলে সনাতন বায়স বংশীয় কাক। এবারে 5-এর দাগে আসি। 5-এর 1-এ বলেছে এই নিয়ে তাদের রোজ মারামারি হয়, কারা মারামারি করে, উধ আর বুধ রোজ মারামারি করে, তাদের মারামারির বর্ণনা দাও, এটা আছে হজবরলর 23 পাতায়। এই যে উধ বুড়ো তেড়ে উঠে বুধকে বলল, ফের টাক টাক বলছিস, কাকের দিকে তেড়ে উঠে বলল কাকেশ্বরের উদ্দেশ্যে, ফের টাক টাক বলছিস, দাঁড়া। ওরে বুধরে শিগগির আয়, আবার টাক বলছে। বলতে না বলতেই গাছের ফোকর থেকে মস্ত একটা পোটলা মতো কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়লো। বক্তা চেয়ে দেখলেন একটা বুড়ো লোক একটা প্রকাণ্ড বটগাছটার নিচে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছুলছে। বুড়োটা দেখতে অবিকল এই হুকোওয়ালা বুড়োর মতো। হুকোওয়ালা কোথায় তাকে টেনে তুলবে, না সে নিজেই পোটলার উপর চড়ে বসে বলছে, উঠ বলছি শিগগির ওঠ। এটা এইভাবে ইনভাইটেড কমার মধ্যেই লিখে দেবে বলে ধাঁই ধাঁই করে তাকে হুকো দিয়ে মারতে লাগলো। কাকেশ্বর তখন বক্তার দিকে চোখ মটকিয়ে বলল যে ব্যাপারটা বুঝতে পারছো না, উধর বোঝা বুধর ঘাড়ে, এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এখন ও আর বোঝা ছাড়তে চাইবে কেন, এই নিয়ে ওদের রোজ মারামারি হয়। 5-এর 2 বলেছে ব্যাকরণ সিং এর কার্যকলাপ সংক্ষেপে লেখো। লিখবে সুকুমার রায়ের হজবরল গল্পে দাড়িওয়ালা একটা ছাগলের নাম শ্রী ব্যাকরণ সিং। ব্যাকরণ সিং তার গলায় একটা সার্টিফিকেট সর্বদা ঝুলিয়ে রাখে, কারণ তার নিজের সম্পর্কে কিছু বিশেষ বক্তব্য তার মধ্যে লেখা থাকে। যেমন তার নাম শ্রী ব্যাকরণ সিং বিএ খাদ্য বিশারদ। সে ছাগল কিনা খায় এ বিষয়ে বক্তৃতা দিতে গিয়ে জানায় সে চমৎকার ব্যয় করতে পারে বলেই তার নাম শ্রী ব্যাকরণ। ইংরেজিতে সে যখন বিএ কথাটা লেখে তাতেও ব্যয় উচ্চারিত হয়। পৃথিবীতে কি কি বস্তু খাওয়া যায় বা যায় না তার সব সে পরীক্ষা করে দেখেছে বলেই তার উপাধি খাদ্য বিশারদ। এই যে মানুষে বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এটা এক প্রকার অন্যায় কথা, কেননা ছাগলে সবকিছু খায় না। 6-এর দাগে আসি। 6-এর কতে বলেছে উপসর্গের অপর নাম আদ্য প্রত্যয়। 6-এর 2 অনুসর্গের দৃষ্টান্ত নয় দের। 6-এর 3 শোকে দুঃখে মানুষটি 2 চোখ দিয়ে জল পড়ছে, দিয়ে হলো অনুসর্গ। 6-এর 4 অনুসর্গের অপর নাম কর্ম প্রবচনীয়। 6-এর 5 কোনটি ঠিক নয় উনি যুক্ত সে। 6-এর 6 সংস্কৃত অনুসর্গ হলো ন্যায়। 7-এতে বলেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো এবং সার্থক বাক্য রচনা করো। প্রথমে আছে কমল আর কোমল। কমল মানে হচ্ছে পদ্ম, এই যে কমল হচ্ছে পদ্ম, সরোবরে প্রস্ফুটিত কমল দেখে কবির মনে আনন্দের সঞ্চার হলো। আর কোমল মানে নরম, কোমল ঘাসে পা ফেলে শিশুটি দৌড়াচ্ছে। সাথে 2 নম্বর হচ্ছে নীতি, 9 হর্ষই তয় হর্ষই নীতি, আর 9 দীর্ঘই তয় দীর্ঘই তয় হর্ষই নীতি। 9 হর্ষই তয় হর্ষই নীতি মানে নিত্য, তার ঘরে প্রতিবেশীদের নীতি আনাগোনা। 9 দীর্ঘই তয় হর্ষই নীতি আদর্শ। বিদ্যাসাগরের নীতি ছিল অন্যায় বিরোধিতা করা। 7-এর 3-এ বলেছে কপাল আর কপোল। কপাল মানে ললাট, বীরের কপালে জয়তিলক পরিয়ে দেওয়ার। কপোল মানে গণ্ডদেশ, কপোল ভিজেছে নয়ন বাড়িতে।